আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমাদের যে এমসিকিউ চ্যাপ্টারটা নিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ভীতিকর একটা চ্যাপ্টার। আজকে হচ্ছে আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের, যেখান থেকে হচ্ছে 2টা সৃজনশীল মাস্ট দিতে হয় এবং যেখান থেকে মোটামুটি 5 থেকে 6টা এমসিকিউ আমাদের পরীক্ষায় এসে থাকে। সো আজকে চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব যে এই চ্যাপ্টার থেকে যতগুলো সম্ভব এমসিকিউ প্র্যাকটিস করানোর জন্য এবং প্রত্যেকটা এমসিকিউ কিভাবে ইজিলি সলভ করা যায় সেই জিনিসটা দেখার জন্য। সো যারা যারা ক্লাসে আছেন একটু কাইন্ডলি জানাবেন আমাকে ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সো আমরা আজকে লেট করা যাবে না, আজকে আমাদেরকে খুব ফাস্ট হচ্ছে অনেকগুলো পড়া পড়তে হবে, যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সকলে দ্রুত জানান সবকিছু ক্লিয়ার আছে কিনা। সবকিছু ক্লিয়ার আছে একটু জানান তো। আর আমরা যারা ক্লাসে আছি আমরা হচ্ছে অনেকেই ক্লাস করার সময় হচ্ছে কার্পণ্য করি বা কৃপণ। স্যার আপনাকে তো এখানে হচ্ছে আমরা টাকা দিতে বলি না, রাইট? সো হচ্ছে এখানে আপনারা যাতে শিখতে পারেন, আপনার ফ্রেন্ডরা শিখতে পারে, সকলে হচ্ছে কথা বলবেন। কথা বলতে তো সমস্যা নেই, আমরা হচ্ছে কমেন্ট করব খুব বেশি বেশি যতটুকু হচ্ছে সম্ভব, যখন প্রশ্ন থাকবে তখন। এরপরে হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডকে হচ্ছে অবশ্যই আমাদের ক্লাসে শেয়ার করবো এবং পারলে হচ্ছে মেনশন করবো, সো দ্যাট প্রত্যেকে যেন ক্লাসটা করতে পারে। আজকে ক্লাসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এটা পারি না। এখান থেকে কি কি টাইপের প্রশ্ন হবে সবগুলো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সো যারা যারা ক্লাসে একটু কাইন্ডলি জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা। সানজিদা খান আছে, আসসালামু আলাইকুম। প্রবীণ বড়ুয়া নিরয় আছে, সব ঠিক আছে? ওকে, সব ঠিক আছে। ওকে, আমরা প্রত্যেকে সকলে জানি, প্রতিদিন আমি বলি ক্লাস যখন শুরু করব আমরা তখন হচ্ছে মাস্ট এমসিকিউ উত্তরটা হচ্ছে আমরা স্পেসিফিক করে দেখাবো, একের খ একের ঘ এভাবে, কেমন? সো আসেন আমরা প্রত্যেকে হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করে দিই এবং হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করি। ক্লিয়ার? ওকে, সো আসেন আমরা দেরি করব না, প্রত্যেকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ক্লাসটা হচ্ছে খুব মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসি, আশা করি ভালো কিছু একটা আসবে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আরগিস আক্তার বলছো। ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসেন আমরা হচ্ছে আর দেরি করব না, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের ফার্স্ট এমসিকিউ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় আইএএস কত অনুযায়ী। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, এগুলো প্রায় সময় আসতে দেখা যায়, এটা সিলেট বোর্ড 2019 সালে এসেছে। মনে রাখবেন আমরা যখন এমসিকিউ গুলো প্র্যাকটিস করব দেখবেন কোয়েশ্চেন গুলো আমাদের পাশে লেখা আছে কোন কোন সালে আসছে, কেমন? ওকে, সো আমাকে কাইন্ডলি সবাই উত্তর দেন হচ্ছে একের উত্তর কি হবে, একটু কাইন্ডলি সবাই জানেন একের উত্তর কি হতে পারে। আর্থিক বিবরণী প্রস্তুত করা আইএএস কত অনুযায়ী। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে যারা ক্লাসে আছেন অনেকে হচ্ছে ক্লাসে এন্ড পর্যন্ত থাকতে পারে না, চলে যায়। স্যার দেখেন, যারা ক্লাসে থাকবেন
তারা অবশ্যই ভালো কিছু পাবেন। দেখবেন আমরা সামনে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে ডিসকাস করবো, এবং কিভাবে ইজি ওয়েতে প্র্যাকটিস করা মানে সলভ করা যায়, এবং হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক থাকবে, যেমন লাভের হারের যে লাভের হার দেওয়া থাকে, মুনাফা বের করতে বলে, মজুদ পণ্য বের করতে বলে, এগুলো আমাদের জন্য অনেক বেশি কমপ্লেক্স থাকে। সো এই কমপ্লেক্স জিনিসগুলো আমরা সলভ করার ট্রাই করবো। ওকে, রাদিয়া আক্তার বলছে কক্সবাজার থেকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রত্যেকে হচ্ছে অ্যান্সার দিবেন, কেমন? আমরা শুরু করি একটু প্রত্যেকে। একের উত্তর কি হবে একটু দ্রুত বলুন তো, একের উত্তর কি হবে একটু দ্রুত বলুন সবাই। একের উত্তর কি হতে পারে একটু দ্রুত সবাই বলুন তো স্যার, একের উত্তর কি হবে? আমরা একটু দেখি একের উত্তর কি হতে পারে। ওকে স্যার, দেখেন আমরা হচ্ছে এটা যেহেতু মুখস্থের পড়া, একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে IAS 1 অনুযায়ী, মনে রাখবেন। এখন এখান থেকে একটা সম্পূরক প্রশ্ন, সম্পূরক প্রশ্ন কি স্যার খেয়াল করেন, এটা ভালো করে দেখেন। এই যে IAS, এটার পূর্ণরূপ খেয়াল করেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, কেমন? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং 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 স্ট্যান্ডার্ড, মনে থাকবে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। সো IAS এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটি হচ্ছে অ্যাকাউন্টিং এর বিভিন্ন নীতি নির্ধারণ কাজগুলো করে থাকে, অ্যাকাউন্টিং কিভাবে কন্ডাক্ট করা হবে, রুলস এগুলো সেগুলো, কেমন? তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনটা পারছি, সেটা হচ্ছে কি একের ক, কেমন? ওকে, একের ক। ওকে, সো তাহলে আমাদের প্রথমটা গেল। এরপর 2 নাম্বারটা স্যার খেয়াল করেন কি আসছে 2 নম্বরে। IAS অনুযায়ী আর্থিক বিবরণী অংশ কয়টি, একটু বলেন তো ঠান্ডা মাথায়। 2 নাম্বারটা কি হবে দেখেন, IAS থেকে যত প্রকার প্রশ্ন হতে পারে আমি সবগুলো নিয়ে আসছি, এবং যেগুলো এখানে আসে না সেগুলো বলে দিচ্ছি। সো বলেন তো 2 নাম্বারটা কি হইতে পারে ভাই, বলেন তো 2 নাম্বারটা। ওহো, বলে চলে আসছে না। 2 নাম্বারটা কি হতে পারে একটু বলেন তো, IAS অনুযায়ী আর্থিক বিবরণী অংশ কয়টি, একটু দ্রুত বলেন 2 নাম্বারটা। আচ্ছা, আমাদের কিন্তু কার 1 মাস পরে, মেবি 1 মাস 1-1.5 মাস পরে এক্সাম। হ্যাঁ, সো আমরা প্রত্যেকে হচ্ছে একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করি, তাহলে হচ্ছে আমাদের কাজে আসবে, কেমন? আসসালামু আলাইকুম তাওজাত আছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। মেহরুন্নেসা বলছে একের ক। আজকে আপনাদের রেসপন্স খুবই কম, চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, বাট আপনাদের হচ্ছে মোটামুটি দেখতে সিনসিয়ারিটি তেমন দেখছি না। একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টকে, টপিককে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, কেমন? তাহলে হচ্ছে আমরা ভালো কিছু শিখতে পারবো। ওকে, সঞ্জিদা খান বলছে হচ্ছে 2 এর গ, তাওজা বলছে 5টি, রোমান জাহান বলছে হচ্ছে কি গ। ওকে, আচ্ছা গ ধরে নিলাম। তাহলে স্যার দেখেন এই যে 5টি, এখন কথা হচ্ছে স্যার 5টি কি কি, দেখেন আমি একটু মুখে বলে দিচ্ছি, এগুলো হচ্ছে বহুপদীতে আসতে পারে। 5টি কি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। কি কি বলুন তো, একটা হচ্ছে কি আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। আমি একটু শর্টকাটে লিখে দিচ্ছি, কেমন? কি কি দেখেন স্যার, আয় বিবরণী, আয় বিবরণী, আর্থিক আর্থিক অবস্থার বিবরণী 1 নাম্বার, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি মালিকানা সত্ত্ব বিবরণী। 4 নাম্বার হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আর 5 নাম্বার হচ্ছে নোট বা টিকা, নোট বা টিকা। এগুলো এই যে এই 5টা স্যার দেখেন, নোট বা টিকা এটা হচ্ছে আর্থিক বিবরণীর একটা অংশ, মনে থাকবে স্যার? পারা যাবে? তাহলে স্যার বলুন তো, এই যে আমাদের এখানে একটু মুখস্থ করে ফেলেন স্যার, আয় বিবরণী, এই যে আমরা 5টা অংশে আর্থিক বিবরণী প্রস্তুত করি, মনে থাকবে? স্যার দেখেন আমরা অনেকে ভুল করি, আর্থিক বিবরণী আর আর্থিক অবস্থা বিবরণী একই কথা না স্যার। আর্থিক বিবরণী হচ্ছে একটা বৃহৎ ধারণা, আর্থিক অবস্থা বিবরণী হচ্ছে আর্থিক বিবরণী একটা অংশ, জাস্ট ক্লিয়ার? পারা যাবে তো? ওকে স্যার, আসেন তাহলে হচ্ছে আমরা একটু একটু কেটে দিই। ওকে, 2 নাম্বার, 5 নাম্বার। এবার খেয়াল করেন স্যার 3 নাম্বারে কি আসছে স্যার, দেখেন ভালো করে, দেখেন কি বলছে, বিশদ আয় বিবরণী মূল উদ্দেশ্য কোনটি, একটু দ্রুত বলুন তো। 3 নাম্বারটা নিট সম্পদ নির্ণয়, নিট আয় বা নিট ক্ষতি নির্ণয়, মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয়, সম্পদ বৃদ্ধি নির্ণয়। এটা খুবই সহজ। 3 নাম্বারটা দ্রুত বলুন তো, 3 নাম্বারটা কি হবে?
আসসালামু আলাইকুম স্যার, বরাবর মতো আবারও ক্লাসে চলে আসলাম আপনার ক্লাসে। ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া ক্লাসে যুক্ত হওয়ার জন্য। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করি, ইনশাল্লাহ কাজে আসবে। স্যার বলো তো 3 নাম্বার উত্তর কি হবে? নোট বা টিকা মানে কি বুঝি নাই স্যার। নোট বা টিকা মানে হচ্ছে ভাই আমরা কিছু ইনফরমেশন হচ্ছে আমরা আহ দিতে হয়, মানে যেমন হচ্ছে অনেকগুলো রুলস রেগুলেশন, আমি যেমন অবশ্যই কোন পদ্ধতিতে ধার্য করছি। তারপর হচ্ছে আমাদের যে গণনা বা রাফ যে বিষয়গুলো, সেগুলো আমরা দেখেন অনেক সময় গণনা 1 গণনা 2 দিয়ে করি। ওই যে তত্ত্ব মানে এক্সট্রা ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো নোট বা টিকাতে দেওয়া হয়, কেমন? ওকে, সো কে উত্তর দিয়েছে একটু দেখি তো। আচ্ছা, তো দেখতেছি আমরা অনেক উত্তর দিচ্ছে। উত্তর কে কে দিয়েছে একটু দেখি তো। আমাদেরকে হচ্ছে সানজিদা খান উত্তর দিয়েছে, ফাতেমা তাসনিম উত্তর দিয়েছে, মাশাআল্লাহ অনেকেই দিচ্ছে। ওকে, রাদিহা আক্তার দিয়েছে, তারপর হচ্ছে উর্মি আক্তার, আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। ওকে, উর্মি আক্তার দিয়েছে নিট মুনাফা হবে। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ অনেক উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ। তো আমাদের উত্তর হবে কিভাবে বলুন তো? নিট আই বা হচ্ছে কি নিট আয় বা নিট ক্ষতি বের করা, কেমন? আমরা কাইন্ডলি হচ্ছে আমাদের ক্লাসটা সবাই দ্রুত প্লিজ শেয়ার করে দিই, একদম দ্রুত শেয়ার করে দিই। মাত্র আমি নিজে শেয়ার করছি, আপনারা তো কেউ করেন না, হ্যাঁ? সবাই দ্রুত শেয়ার করে দিই এবং আমার ফ্রেন্ডদেরকে হচ্ছে যে একটু জানিয়ে দিই মেনশন দিয়ে, কেমন? ওকে, সো ভাইয়া দেখেন এরপরে মেবি একটা ম্যাথ আসবে, এই যে আসছে। ওকে আসেন, ঠান্ডা মাথায় দেখেন স্যার, একদম কুল, একদম কুল স্যার, আমরা একদম কুল ওয়েতে শিখবো যে কিভাবে এগুলো ডিটারমাইন করতে হয়। এটা কখন আসছে দেখেন, 2022 সালে আসছে। একটু চিন্তা করেন স্যার, ভালো করে দেখেন, পারবেন ইনশাল্লাহ। দেখেন কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস। বিজ্ঞাপন খরচ প্রধান কত হাজার টাকা? 40,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা। মোট বিজ্ঞাপনে দেখেন স্যার কতগুলো ইনফরমেশন, 3/1 অংশ অবলোপন করো। বুঝে গেছে? আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপন খরচের পরিমাণ কত একটু বলেন তো। এই যে ক আছে, খ আছে, গ আছে, ঘোড়ার ঘ আছে, আমাদের উত্তর কোনটা ভাই একটু দ্রুত বলেন তো। ঠান্ডা মাথায় দেখেন স্যার, আমার টোটাল বিজ্ঞাপন খরচ 40,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা। আচ্ছা, কি বলছে এরপর? একটা এক্সট্রা ইনফরমেশন, বিজ্ঞাপন খরচের 3/1 অংশ অবলোপন করতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন খরচের পরিমাণ কত? ভালো করে খেয়াল করেন ঠান্ডা মাথায়, দেখি পারে কিনা, সবাই পারে কিনা একটু দেখি তো। এটা হচ্ছে কয় নাম্বার? এটা হচ্ছে মেবি 4 নাম্বার, দেখি তো 4 নাম্বার, 4-এর ক হবে। আচ্ছা, শান্তিদা খান বলছে 4-এর ক হবে। ওকে, কেউ যদি না বোঝেন একটু কাইন্ডলি প্রশ্ন করবেন, কারণ কোনো সমস্যা নাই ভাই, আমরা প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উর্মি আক্তার মেনশন দিয়েছে অনেকজনকে, ভেরি গুড উর্মি আক্তার, ধন্যবাদ ভাইয়া মেনশন দেওয়ার জন্য। এরকম প্রত্যেকে যদি আমরা মেনশন দিই, অনেকে ক্লাস করতে আসতে পারে, কেমন? আমরা যারা আছি ক্লাসে কাইন্ডলি আমাদের ক্লাসগুলো একটু মেনশন, আমরা চাইলে হচ্ছে আমাদের ফ্রেন্ডদের যে গ্রুপ আছে, আমাদের কলেজ গ্রুপ বা আমাদের যেই গ্রুপগুলো আছে, যারা যারা একটু পড়তে, তাদেরকে আমরা পড়ার সুযোগ করে দিতে পারি। ক্লাস এখনকার পরীক্ষার আগে যে ক্লাসগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, চন্দ্রিমা দাস বলছে ক। আচ্ছা, অনেক উত্তর দিয়ে রাসেল বলছে, আচ্ছা রাসেল বলছে এটা। ওকে, আচ্ছা স্যার আমরা একটু দেখেন, তাহলে আমরা একটা আসলে উত্তরটাকে একটু দেখি, এরপর হচ্ছে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি। ওকে, 30,000 টাকা। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি কেউ কি একটু জানাতে, মানে কেউ কি বলবেন যে কারা কারা বুঝেন নাই? বলেন তো একটু, কারা কারা বুঝেন, একটু কাইন্ডলি বলতে পারবেন কারা কারা বুঝেন নাই? হয় এমন কেউ আছেন যারা বুঝেন না? আচ্ছা আচ্ছা, বড়ুয়া, বড়ুয়া, আচ্ছা নিলয় বলছে স্যার বুঝি নাই। তারপর হচ্ছে স্যার অবলোপন বললে হবে, লব হবে। আচ্ছা, লব দিয়ে এগুলা কি? আচ্ছা, আপনারা অনেক কঠিন ভাবে বুঝছেন, এভাবে তো বুঝে না স্যার এগুলা। একটু খেয়াল করেন স্যার, বিজ্ঞাপনের যে ব্যাপারটা, এই বিজ্ঞাপনটা 2টা অংশে বিভক্ত, কেমন? একটা হচ্ছে অবলোপন আর একটা হচ্ছে বিলম্বিত। একটু সবাই খেয়াল করেন ভালো করে। স্যার দেখেন, আমাদের বিজ্ঞাপনটা আমরা যখন দিই, দেখেন অনেক সময় হয় না যে আমি 1,00,000 টাকা বিজ্ঞাপন দিয়েছি, সো 1,00,000 টাকাটা 1 বছরের জন্য না, এটা হচ্ছে সাপোজ 5 বছরের জন্য। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। আচ্ছা, আমরা এটাকে একটু একটু গ্রাফিক্যাল ওয়েতে বোঝার চেষ্টা করি। দেখেন 1,00,000 টাকাটা কয় বছরের জন্য দিয়েছি স্যার বলুন তো? 5 বছরের জন্য, কেমন? 5 বছরের জন্য। তাহলে স্যার বলুন তো প্রত্যেক বছর কত করে, একটু কাইন্ডলি বলুন তো প্রত্যেক বছর বলুন তো প্রত্যেক বছর কত করে ভাই বলুন তো কাইন্ডলি। তাহলে
আমরা 5 বছর দিয়েছি, যে 5 বছরের জন্য, 5 বছরের জন্য, কেমন? আচ্ছা, তাহলে 1 বছর কত করবে বলুন তো? 20,000, 20,000, 20,000, 20,000, 20,000, রাইট? তাহলে 1 বছরে কত বলুন তো? 20,000 করে। স্যার দেখেন, তাহলে আমি 1 বছর ইউজ করে, যেটা আমি এই বছর ইউজ করছি, এটা হচ্ছে অবলোপন। তাহলে অবলোপন মানে কি কাইন্ডলি বলুন তো? অবলোপন মানে হচ্ছে খরচ, কেমন? অবলোপন মানে হচ্ছে কি? ব্যয়। অবলোপন মানে কি? ব্যয়। বুঝে গেছে? এখনো বাকি আরো কয় বছর আছে বলুন তো? এখনো 4 বছর আছে, যেগুলো আমি এখনো খরচ করি নাই, আমি ভবিষ্যতে করতে পারবো, সুবিধা পাবো। এটাকে বলে বিলম্বিত। বুঝে গেছে স্যার? অর্থাৎ তাহলে যেটা এবছর ইউজ করে ফেলি সেটা হচ্ছে আমার অবলোপন, আর যেটা এখনো ইউজ করি না সেটা হচ্ছে বিলম্বিত। সবাই কি আশা করি বুঝে গেছে? ভাই বলুন তো, বুঝছেন কিনা? সবাই কি বুঝতে পারছেন নাকি বলুন তো? এটুকু বুঝে গেছে? ওকে স্যার, এবার খেয়াল করেন ভালো করে ঠান্ডা মাথায়। স্যার আমাকে কি বলছে দেখেন, এখানে কি বলছে? আমার টোটাল বিজ্ঞাপন খরচ কত হাজার টাকা বলুন তো? 40,000 টাকা। আচ্ছা, 40,000 টাকা। স্যার আমরা জানি বিনামূল্যে পণ্য বিতরণ, এটাও একটা বিজ্ঞাপনের অংশ। তাহলে 40 যোগ 5, সো কত আসে বলুন তো? 40 আর 5 যোগ করলে হচ্ছে কত? 45। তাহলে বলুন তো স্যার, আমার টোটাল বিজ্ঞাপন খরচ কত? 45,000 টাকা। বুঝে গেছে? এবার কি বলছে স্যার দেখেন, 3/1 অংশ অবলোপন করতে হবে। একদম সহজ। তার মানে হচ্ছে এই যে 45,000 টাকা, এটাকে 2 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 2 ভাগে ভাগ করতে হবে। কি বলছে স্যার বলুন তো? 3/1 অংশ কি বলছে ভাইয়া? অবলোপন। তাহলে স্যার বলুন তো, অর্থাৎ এটাকে 3 ভাগ করব। 3 ভাগ করলে 1 ভাগে কত আসে? 3 ভাগ করলে 1 ভাগে আসে সিম্পল, সেটা হচ্ছে একদম সহজ। 3 ভাগ করলে 15,000 করে আসে। কত আসে স্যার বলুন তো? 15,000। বুঝে গেছে? অর্থাৎ আমার টোটাল বিজ্ঞাপনটাকে আমরা 3 ভাগ করলে 1 ভাগে 15,000 টাকা আসে। বুঝে গেছে? তাই 3/1 ভাগ যদি স্যার অবলোপন হয়, তাহলে 3/2 ভাগ হচ্ছে বিলম্বিত। আমরা জানি বিজ্ঞাপনের কয়টা অংশ? স্যার দেখেন, বিজ্ঞাপন এক ঠান্ডা মাথায় খেয়াল করেন, বিজ্ঞাপনে দেখেন কি বলছে, যে এখানে 3/2, নিচেরটা হচ্ছে আমার টোটাল বিজ্ঞাপনের অংশ। অর্থাৎ আমি টোটাল বিজ্ঞাপনকে 3 ভাগ করব। বিজ্ঞাপনের 2টা অংশ, একটা হচ্ছে অবলোপন, একটা হচ্ছে বিলম্বিত। অবলোপন মানে হচ্ছে চলতি বছরের খরচ, যেটা আমি ইউজ করে ফেলছি, আর বিলম্বিত মানে হচ্ছে পরবর্তী বছরের গুলোর জন্য। তাহলে আমার 3/1 অংশ যদি অবলোপন হয়, তাহলে 3/2 অংশ হচ্ছে আমার কি ভাইয়া? একদম সহজ, বিলম্বিত। আশা করি ক্লিয়ারলি বুঝে গেছে। তার মানে আমরা এখন কিভাবে করব? এই যে 45,000-কে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত বের হবে আমার বলুন তো? আমার 1/2 টাকা 15,000 টাকা। আমাকে কি বলছে দেখেন, আমাকে বলছে বিলম্বিত বিজ্ঞাপন। এই যে আমরা অলরেডি বের করে ফেলছি। আমার 3/1 অংশ যদি অবলোপন হয়, আর 2 অংশ হচ্ছে কি? বিলম্বিত। তাহলে আমি এই যে 15-এর সাথে এই যে 2 দিয়ে গুণ করেন, তাহলে কত টাকা বের হবে? 15 দুগুণে 30,000 টাকা। সো আমার বিলম্বিত বিজ্ঞাপন 30,000 টাকা। সবাইকে ক্লিয়ারলি বুঝে গেছে নাকি? দ্রুত বলেন তো, পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে? স্যার বলুন তো, পারবেন কিনা সবাই? পারবো ইনশাল্লাহ? ওকে, যদিও বা একটু সময় নিয়েছি, কারণ এগুলো আসলে কমপ্লেক্স জিনিস, একটু সময় নিয়ে বোঝানোটাই ভালো। পারবো সবাই? একটু বলুন তো পারবো কিনা। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কিভাবে বলুন তো? আমাদের বিজ্ঞাপনের 2টা অংশ, একটা হচ্ছে অবলোপন, একটা হচ্ছে বিলম্বিত। অবলোপন হচ্ছে চলতি বছরের খরচ, আর বাকি পার্টটা হচ্ছে বিলম্বিত, মানে পরবর্তী বছরগুলোর জন্য। ওকে, নেক্সট। স্যার এখানে একটু আসি, এই যে সেম জিনিসটা থেকে প্রশ্ন আসছে, যেহেতু উদ্দীপক ছিল এটা। কি বলছে দেখেন, বিজ্ঞাপন খরচ 40,000 টাকা। দেখেন বিনামূল্যে এই যে 5,000 টাকা, মোট এই যে এত টাকা। বিনামূল্যে পণ্য বিতরণের ফলে, বিনামূল্যে পণ্য বিতরণ করলে স্যার কি হবে বলুন তো? এটা জাবেদা বলুন তো একটু কাইন্ডলি। চন্দ্রিমা তৃষা বলছে স্যার দেখেন, এই বাবা এই মেয়েটা কি বলে? চন্দ্রিমা তৃষা একটু দেখেন তো ভাইয়া, একটু খেয়াল করুন তো, এখানে ভুলভাবে দেখে নেবে। এখানে 5 ভাগ আপনি কোথায় দেখছেন? আহ চন্দ্রিমা তৃষা কি বলছে যে ভাইয়া, এই যে কি বললো ভাই, 1 লক্ষ টাকা, ওটা তো ভাই আমার উদাহরণ ছিল, আমি তো ম্যাথ করাচ্ছি এটা। আপনি কোন জামানায় পড়ে আছেন ভাই? আমি আমি তো 1 লক্ষ টাকার উদাহরণ দিয়েছি। আমরা এই যে 4-5 নাম্বারটা তো আমরা এখান থেকে করতেছি স্যার। টোটাল বিজ্ঞাপন ছিল 40,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা, সো টোটাল যোগ করলে হবে 45,000 টাকা। এটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করলে হচ্ছে 1 ভাগে হচ্ছে 15,000 টাকা। বুঝে গেছে? 1 দিয়ে গুণ করলে আমার অবলোপনের টাকা বের হবে 15,000 টাকা। আমাকে বলছে বিলম্বিত টাকা বের করতে, সো 2 দিয়ে, তাহলে 3/1 ভাগ যদি অবলোপন হয়, 3/2 ভাগ বিলম্বিত, সো 15,000-কে 1 দিয়ে গুণ করলে অবলোপন বের হবে। আমাকে যেহেতু বলছে বিলম্বিত, সো আমি 2 দিয়ে গুণ করলে 30,000 টাকা। বুঝে গেছে ভাইয়া? বলুন তো বুঝে গেছে কিনা? বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছেন সবাই? বলুন তো বুঝতে পারছেন কিনা?
ওকে, আসেন আমরা হচ্ছে এখানে একটু যাই, খেয়াল করেন। ওকে, রাসেল বলছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ভেরি গুড ভাইয়া। আর বাকিরা একটু দ্রুত শেষ করলে ভালো হয় স্যার। ওকে ইনশাল্লাহ, আমি তো অনেক ফাস্ট পড়াইতে পারবো, বাট আচ্ছা আপনারা অনেকে হচ্ছে একটু বুঝতে সময় লাগে, তো তাদের জন্য একটু ওয়েট করা আর কি। বিনামূল্যে ফলে স্যার দেখেন এরকম কিছু বললে আমি বলছিলাম যে আমাদেরকে জাবেদা করতে হবে ফার্স্টে, যে জাবেদা করে বিনামূল্যে পদে জাবেদা কি বলুন তো স্যার? ও অলরেডি বলছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ওকে, ক্রয় হিসাব ক্রেডিট, রাইট? ক্রয় হিসাব ক্রেডিট, একদম সিম্পল স্যার। বিজ্ঞাপন কোন ধরনের হিসাব স্যার বলুন তো? বিজ্ঞাপন এই যে মোট মুনাফা হ্রাস পাবে। আচ্ছা এটা তো আরো সহজ, নিট মুনাফা হ্রাস পাবে, মোট মুনাফা বৃদ্ধি পাবে, আর মোট মুনাফা হ্রাস। আচ্ছা বিনামূল্যে পণ্য বিতরণের ফলে, কি হবে স্যার? দেখেন তো ভালো করে ঠান্ডা মাথায় দেখেন স্যার, বিজ্ঞাপন এটা হচ্ছে আমার ব্যয়, তাহলে আমার ব্যয় বাড়বে। কেমন? আমার ব্যয় বাড়বে, বুঝে গেছে? তারপর ক্রয় যদি আমরা করি তাহলে আমরা হচ্ছে কি বলুন তবে? আমার ব্যয় হ্রাস পাবে। তাহলে খেয়াল করেন, একদিকে হচ্ছে আমার ক্রয় হ্রাস পাচ্ছে, কি হচ্ছে? একদম ঠান্ডা মাথায়, এগুলো অনেক কমপ্লেক্স জিনিস, ঠান্ডা মাথায় চিন্তা করেন স্যার। দেখেন বিজ্ঞাপন পরিচালন ব্যয়ের অংশ, তাহলে বিজ্ঞাপন হিসেবে আমি অন্তর্ভুক্ত করলে আমার পরিচালন ব্যয় বাড়বে, আর পরিচালন ব্যয় বাড়লে আমার নিট মুনাফা কি হবে? কমবে। কথা বুঝতে পারছেন ভাই? এগুলো কমপ্লেক্স জিনিস, মানে মাইনাস হবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন স্যার, বিজ্ঞাপন ব্যয় যখন বাড়বে স্যার, খেয়াল করেন বিজ্ঞাপন ডেবিট মানে কি? আমার বিজ্ঞাপন জিনিসটা হচ্ছে বাড়বে, আর বিজ্ঞাপন যদি বাড়ে তাহলে আমার ব্যয় বাড়বে, আর ব্যয়টা হচ্ছে আমার বিজ্ঞাপনটা আমার পরিচালন ব্যয়ের একটা অংশ, বুঝে গেছে? তাহলে পরিচালন ব্যয় যদি বাড়ে, পরিচালন ব্যয়ের পরে তো নিট মুনাফা, সো আমার নিট মুনাফা কমবে, বুঝে গেছে? এবার স্যার খেয়াল করুন, ক্রয় কোন শ্রেণীর হিসাব? ব্যয় শ্রেণীর হিসাব। আর কয়টা হচ্ছে? বিক্রিত ব্যয়, পণ্যের ব্যয়ের মধ্যে পড়ে। সো বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে মোট মুনাফার ওই পার্টেই তো আছে, তাই না? তাহলে আমার ক্রয় যদি, ব্যয় যদি কি পায়? ব্যয় যদি হ্রাস পায়, ক্রয় স্বাভাবিক শ্রেণী হচ্ছে ডেবিট। এখন ক্রয়কে আমি কোন পাশে লিখছি? ক্রেডিট পাশে। তার মানে আমার স্যার আমার ব্যয়টা হচ্ছে হ্রাস পাচ্ছে, আর আমাদের ব্যয় যদি হ্রাস পায় মোট মুনাফা বৃদ্ধি পায়, বুঝে গেছে স্যার? একটু যদিও এটা একটু কমপ্লেক্স, এভাবে বুঝতে হবে। মোট মুনাফা বৃদ্ধি, তাহলে আমার এখানে কি বলছে বলুন তো? আমার নিট মুনাফা হ্রাস পাবে, মোট মুনাফা বৃদ্ধি পাবে। 2 আর 3 হচ্ছে উত্তর। একটু কমপ্লেক্স ছিল এটা, সবাই বুঝে গেছে স্যার? বুঝতে পারছেন নাকি? একটু দ্রুত বলুন তো, বুঝে গেছে কিনা? বুঝে গেছে নাকি? একটু দ্রুত বলুন তো স্যার। এগুলো কয় নাম্বার হবে উত্তর বলুন তো? এটা হচ্ছে 2 আর 3, 2 আর 3 হবে উত্তর। সবাই পারছেন নাকি বলুন তো? পারছেন কিনা? এটা পারা যাবে ইনশাল্লাহ? এটা বুঝে গেছে? ওকে, সো এটা একটু কমপ্লেক্স ছিল, বাট বোঝার সর্বোচ্চ চেষ্টা করছি। বিজ্ঞাপন আমাদের দেখেন স্যার, এখানে আপনাকে মাথায় রাখতে হবে বিজ্ঞাপনটা হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। আয় বিবরণীর ছকটা খেয়াল করেন, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমরা মোট মুনাফা পাই। তাইলে ক্রয় যদি হ্রাস পায়, ব্যয় হ্রাস পায়, আর ব্যয় হ্রাস পেলে আমার কোন মুনাফা বৃদ্ধি পাবে? একদম সিম্পল, মোট মুনাফা বৃদ্ধি পাবে। এরপরে স্টেপ হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় যদি বৃদ্ধি পায়, অর্থাৎ বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত করলে আমার নিট মুনাফা হ্রাস পাবে। তাহলে এখানে কি হবে স্যার বলুন তো? একটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ফলে আমার নিট মুনাফা হচ্ছে হ্রাস পাচ্ছে। অন্যদিকে ক্রয় হ্রাস পাওয়ার কারণে, অর্থাৎ ব্যয় হ্রাস পাওয়ার কারণে আমার মোট মুনাফা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, মোট মুনাফা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। নিট মুনাফা হ্রাস পাচ্ছে, মোট মুনাফা বৃদ্ধি হচ্ছে। উত্তর হবে কিভাবে বলুন তো? 2 আর 3। বুঝে গেছে? পারা যাবে? ওকে ওকে স্যার, এরপরে খেয়াল করেন, এরপরেরটা কি দেখেন তো? দেখেন প্রত্যক্ষ খরচের হিসাব খাতগুলো বন্ধ করার জন্য নিজের কোন বিবরণী দেওয়া হয়? দেখেন স্যার, প্রত্যক্ষ খরচ একদম সহজ। কোন বিবরণী স্যার? দেখেন তো, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সূত্র বিবরণী। এটা একদম সহজ, মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ হিসাবের গুলো একদম সহজ। সেটা হচ্ছে আমরা আয় বিবরণী, মনে থাকবে স্যার? আয় আর ব্যয়গুলো দেওয়ার জন্য, মনে রাখবেন স্যার, আয় আর ব্যয়গুলো বন্ধ করার জন্য বা হিসাব রক্ষণ করার জন্য আমরা আয় বিবরণী ইউজ করি। আর ওই দেখেন কোথায় এটা? এই যে ওই মালিকানা সত্য, সেটার জন্য এটা। আর আর্থিক অবস্থার মধ্যে L + ওই সবগুলো আসবে। আর নগদ প্রবাহের মধ্যে শুধুমাত্র নগদ লেনদেন গুলো আসবে। শুধুমাত্র খরচ এবং হচ্ছে আয়ের জন্য আমরা আয় বিবরণী ইউজ করি। কেমন? ওকে, এরপরে আসি আমরা। এরপরে স্যার দেখেন এরপরে কি আছে? এই যে এখানে। আচ্ছা আসেন, এগুলো মোটামুটি একটু ট্রিকি আছে, একটু সবাই খেয়াল করেন ট্রিকি জিনিসগুলো কিভাবে সলভ করতে হয়। আসেন, এখানের মধ্যে হচ্ছে আমি বুঝলাম না আসলে আপনাদের ইম্পর্টেন্স গুলো কোথায়। আজকে আপনাদের আর 1 মাস পরে পরে পরীক্ষা, মানে আর্থিক অবস্থা বিবরণী এত ইম্পর্টেন্ট একটা ক্লাস, রেগুলার যারা ক্লাস করে তারাও আজকে নাই। হ্যাঁ, তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার স্যাপার। মানে আর্থিক বিবরণী আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, আর যারা ক্লাস করতেছেন তারা হচ্ছে অ্যাটেন্টিভ না।
রেসপন্সিভ না। আপনারা হচ্ছে চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে ক্লাসটা একটু মেনশন করেন, যে হচ্ছে যাতে করে ক্লাসগুলো তারা পড়তে পারে। এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট স্যার। আমার এখানে আমি তাড়াহুড়ে আসি না যে আমাকে অনেকগুলো 100টা 200টা এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আমাদের যেটুকু সময় আছে ওইটুকু সময়ের মধ্যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা বেস্ট ট্রাই করবো সলভ করার জন্য। বাট প্রত্যেকটা এমসিকিউ খুব ভালো করে আমরা একদম ভালো করে সার্জারি করে আমরা কি করব, করার চেষ্টা করবো, কেমন বুঝে বুঝে করার চেষ্টা করবো। সো প্লিজ প্রত্যেকে হচ্ছে আমরা ক্লাসটা একটু একটু শেয়ার করে দিই, আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, এবং সবাই ভালো করে রেসপন্স করেন, কেমন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আসলে বুঝতেছি পোলাপাইন হচ্ছে, আমাদের সময় আসলে এরকম লাইভ ক্লাস ছিল না, মানে এখন যা দেখতেছি মানে ফ্রি, আপনারা যে এত অ্যাডভান্টেজেস বা এত প্রিভিলেজ এগুলো আপনারা নিতে জানেন না। যাই হোক, আসেন আমরা হচ্ছে আমরা নেক্সট আগাই, এটা একটু দেখাই। সেটা হচ্ছে স্যার দেখেন, যদি প্রারম্ভিক মজুদ 40,000 টাকা হয়, সমাপনী মজুদ 60,000 টাকা হয়, তাহলে স্যার দেখেন তো প্রারম্ভিক মজুদ 40, সমাপনী মজুদ 60, কেমন, এবং বিক্রিত পণ্যের পরিমাণ 2 লক্ষ টাকা হয়, পণ্যের ক্রয় মূল্য কত? বলেন তো স্যার 7 নাম্বারটা, এটা একটু ট্রিকি বা হচ্ছে অনেকে আমরা পারি না, এটা একটু বলেন তো এটা কি হবে, এখানে উত্তরটা কি হবে স্যার বলেন তো 7 নাম্বারটা। আপনারা সবাই উত্তর দেন, আমি এটা যারা বুঝবে না তাদের জন্য একটু করে ব্যাখ্যা করি কিভাবে এটা ইজিলি সলভ করে যায়। স্যার খেয়াল করেন, আমরা বিক্রিত পণ্য ব্যয়ের যে পোর্শনটা আছে মনে আছে, ওটা কিভাবে করি দেখেন তো স্যার, এই দুইটা তাকান, প্রারম্ভিক মজুদ, এরপরে হচ্ছে কি স্যার যোগ নিট ক্রয়, রাইট, নিট ক্রয়। আচ্ছা, এখান থেকে আমরা মাইনাস করি হচ্ছে সমাপনী মজুদ, কেমন, তাহলে আমরা কি পাই স্যার বলুন তো, এখান থেকে এরপর আমরা কি পাই, আমরা এখান থেকে পাই বিক্রিত পণ্যের ব্যয়, কেমন, বিক্রিত মানে যে প্রোডাক্টটা বিক্রিত তার ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে স্যার বলুন তো বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি বলুন তো একটু কাইন্ডলি। এই যে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, সেখান থেকে সমাপনী উৎপন্ন মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। স্যার দেখেন আমাদেরকে এখন কি বলছে স্যার, দেখেন চারটা ইনফরমেশন খেয়াল করুন এখানে, আমাদের বের করতে হবে কোনটা, এই যে এই জিনিসটা বের করতে হবে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন কিভাবে সলভ করা যায়। দেখেন আমাদেরকে প্রারম্ভিক মজুদের টাকা দেওয়া আছে, কেমন, এরপরে সমাপনী উৎপন্নের টাকা দেওয়া আছে, হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা দেওয়া আছে, বের করতে হবে নিট ক্রয়। এটা বের করার শর্টকাটটা মাথায় রাখতে হবে কি জানেন, যে প্রারম্ভিক মজুদের যোগফল আর প্রারম্ভিক মজুদ নিট ক্রয়ের যে যোগফলটা আসবে সেটা সমান সমপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সমপনী মজুদ পণ্য যদি আমি যোগ করি, খেয়াল করেন সমপনী মজুদ পণ্যের যোগফল আর যে এই দুইটা যোগ করলে যে টাকার ফিগারটা আসবে আর এই দুইটা যোগ করলে সেম টাকার ফিগারটা আসবে, বুঝে গেছে। তাহলে আমাকে এখন বের করতে বলছি ভাই বলুন তো নিট ক্রয়, তাহলে আমরা এটা ইজিলি কিভাবে করতে পারি, আমরা এই দুইটা যোগ করে প্রারম্ভিকটা যদি মাইনাস করি, এই দুইটা থেকে মাইনাস করি, তাহলে আমাদের নিট ক্রয়ের টাকা চলে আসবে। সবাই ক্লিয়ারলি বুঝে গেছেন, একটু দ্রুত বলেন তো। এই যে আমি এটা একটু মুছি, দেখেন আমরা এটা এখন প্রমাণ করব, দেখেন তাহলে স্যার আমাদের শর্টকাট কি, প্রারম্ভিক মজুদ আর নিট ক্রয়ের যোগফল যে যে টাকা হবে সমাপনী মজুদ পণ্য বিক্রিত পণ্য সেম টাকার ফিগারটা হবে, বুঝে গেছে। কারণ দেখেন স্যার প্রারম্ভিক মজুদ আর নিট ক্রয় আমরা যোগ করে যে টাকাটা পাই, মানে আমাদের প্রোডাক্ট মনে করেন যে বছরের শুরুতে আমার 200 একক পণ্য আছে, 200 টাকার পণ্য আছে, আমি আরো 300 টাকার পণ্য ক্রয় করছি, আর আমার টোটাল পণ্য কত 500 টাকা। এবার দেখেন স্যার এই যে এই দুইটা, এই 500 টাকার পণ্যের একটা অংশ আমি বিক্রি করব, যেটাকে আমি বিক্রিত পণ্য ব্যয়ের নামে চিনি, আর 500 টাকার আরেকটা পণ্য যেগুলো অবিকৃত রয়ে যাবে তার নাম হচ্ছে সমপনী। তার মানে স্যার এই দুইটা থেকে বেসিক্যালি সমপনী মজুদ পণ্য আর বিক্রিত পণ্যের ব্যয়ের যোগফল কি উৎপন্ন হয়, বুঝে গেছে। তার মানে অবশ্যই এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল কি হবে, একই হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, প্রারম্ভিক মজুদ আর নিট ক্রয়, সাথে সাথে বলেন প্রারম্ভিক মজুদ আর নিট ক্রয়ের যোগফল যেটা হবে সমাপনী মজুদ পণ্য আর বিক্রিত পণ্যের যোগফল একই হবে, এটা একদম অল দা টাইম, এখান থেকে অ্যাডমিশনে প্রশ্ন হয়, কেমন। আচ্ছা তাহলে স্যার আমরা একটু ইজিলি একটু সলভ করে আসেন তো, কিভাবে সলভ করব। দেখেন আমাদের এখন দেওয়া আছে কি প্রারম্ভিক মজুদ কত হাজার টাকা, 40,000 টাকা, ওকে লিখে ফেলি 40,000 টাকা। ওকে, সমপনী উৎপন্ন কত হাজার টাকা বলুন তো,
60,000 টাকা লিখে ফেললাম, 60,000 টাকা। ওকে, এবার কি বলছে বিক্রিত পণ্যের ব্যয় কত হাজার টাকা বলুন তো? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে স্যার আসেন আমরা একটু যোগ করি। এই যে এখানে এই দুইটা যোগ করলে কত টাকা আসবে বলুন তো? 2,60,000 টাকা। কেমন? 2,60,000। তার মানে আমাদের এই দুইটার যোগফল কত হাজার টাকা? 2,60,000। তার মানে এই দুইটার যোগফল কত হবে বলুন তো? 2,60,000 টাকা। সিম্পল। তাইলে এখন দেখেন তো এখানে 40,000 টাকা দেওয়া আছে, 2,60,000 হতে আর কত টাকা লাগবে স্যার? 2,60,000 থেকে এই 40 মাইনাস করলে আর বাকি থাকে কত বলুন তো? 2,20,000 টাকা। সো আমার উত্তর হবে কত বলুন তো ভাই? নিট ক্রয় হচ্ছে কত টাকা? 2,20,000। খ নাম্বারটা হচ্ছে আমার উত্তর। সবাই কি ক্লিয়ারলি বুঝে গেছে? আর মনে থাকবে তো স্যার? সেম ওয়েতে আমাদেরকে অনেক সময় প্রারম্ভিক মজুদ, নিট ক্রয় দেওয়া থাকবে, বিক্রিত পণ্যে ব্যয় দেওয়া থাকবে, বলবে কি সমাপনী মজুদ পণ্য ব্যয় করো, তখন আমরা সেম পারবো না স্যার। দেখেন এই যে দুইটা যোগ করেন, 2 লক্ষ, এই যে 40 আর 2,20,000 যোগ করলে কত হবে? 2,60,000। তার থেকে 2 লক্ষ মাইনাস করেন, আর থাকে কত? এই যে 60,000 টাকা। পারা যাবে তো? সেম ওয়েতে আপনাকে যদি বলে প্রারম্ভিক মজুদ বের করো, পারবো কিনা? তখন আমরা কি করব? সমাপনী মজুদ পণ্য আর এই যে বিক্রিত পণ্যের ব্যয় দুইটা যোগ করব, করে ক্রয় মাইনাস করব, করলে প্রারম্ভিক মজুদ পাওয়া যাবে। সো যেভাবেই বলুক এখান থেকে 4টা সূত্র হয়, জাস্ট একটা জিনিস মনে রাখলে, প্রারম্ভিক আর নিট ক্রয়ের যোগফল যেটা হবে বিক্রিত পণ্যের ব্যয় আর সমাপনী মজুদ যোগফলটা একই হবে। বুঝে গেছে? পারা যাবে? পারবো কিনা একটু দ্রুত বলুন তো, পারবো কিনা? ইনশাল্লাহ পারা যাবে স্যার? আচ্ছা, এই ওকে, ডান। তাহলে আমরা এরপর নেক্সট যাই, এটা হচ্ছে 2,20,000। কেমন? ওকে, এখানে আসি, এখানে একটু আসি। দেখেন এখানে কি বলছে, এখান থেকে হচ্ছে আমরা জাবেদা দিয়ে করতে পারি, সলভ করতে পারি। মুনাফাবিহীন বিক্রয়। আচ্ছা, এরকম যখন বলে স্যার, দেখেন আমাদেরকে ঠান্ডা মাথায় রাখতে হবে কি, আমরা জাবেদা করে ফেলবো। একটু আগে আমরা সলভ করছিলাম মুনাফাবিহীন বিক্রয়, জাবেদা কি হবে স্যার বলুন তো? একদম সহজ, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব কি হবে? ক্রয় হিসাব ক্রেডিট হবে, বাস শেষ। বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখন এটাকে আপনি হচ্ছে সমীকরণের প্রভাব দিয়ে যেভাবে করেন আপনি জাস্ট বের করে ট্রাই করেন। স্যার দেখেন, এখানে তাকান, এই যে বিক্রয় আমার কোন শ্রেণীর হিসাব বলুন তো? বিক্রয় হচ্ছে আই শ্রেণীর হিসাব। তাহলে আমার এখানে কি পাইছে বলুন তো স্যার? আই কি পাইছে? ভালো করে দেখেন, বিক্রয় কোন শ্রেণীর হিসাব? বিক্রয় হচ্ছে আই শ্রেণীর হিসাব। এখন বিক্রয় ক্রেডিট হলে বৃদ্ধি পায়, বাট বিক্রয়টা এখন কি হচ্ছে স্যার বলুন তো? বিক্রয়টা এখন ডেবিটে আসে, তার মানে আমার আই কি পাইছে? হ্রাস পাইছে। সিম্পল, বুঝে গেছে? ক্রয় কোন শ্রেণীর হিসাব বলুন তো ভাইয়া? ক্রয় হচ্ছে ব্যয় শ্রেণীর হিসাব, রাইট? এখন ব্যয়টা ডেবিট হলে বৃদ্ধি পায়, কিন্তু এখানে ব্যয় কোন পাশে আছে? ক্রেডিট পায়, তার মানে ব্যয়টাও কি পাইছে? হ্রাস পাইছে। তাইলে আমাদের এখানে আয়ও হ্রাস পায়, ব্যয়ও হ্রাস পায়। ক্লিয়ার? 8 নম্বর পারবো তো? 8 নম্বর পারবো নাকি একটু বলুন তো স্যার? 8 নম্বর পারা যাবে? 8 কি হবে একটু দ্রুত বলুন তো? আটের ক বলতেছে, তাহলে 8 কি হবে? আজ 1 আর 2 ব্যয় আর হ্রাস। ভেরি গুড। ওকে, সো উত্তর হবে কি? 1 আর 2। কেমন? ওকে স্যার, এবার এটা একটু খেয়াল করি তো, 9 নাম্বারটা কি বলছে দেখেন, রেওয়া মিলে অগ্রিম বেতনের পরিমাণ কত হাজার টাকা? 15,000 টাকা। ওকে, কত হাজার? 15,000 টাকা। বছর শেষে সমন্বয়ে অগ্রিম বেতন 5,000 টাকা রয়ে গেছে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, আয় বিবরণীতে বেতন খরচ কত টাকা দেখাতে হবে? একদম সহজ স্যার, এটা একদম সহজ। কি এটা বলেন তো? এই যে 9 নাম্বারটা একটু চিন্তা করেন স্যার। দেখেন রেওয়া মিলে অগ্রিম বেতনের পরিমাণ কত হাজার টাকা? 15,000 টাকা। আমরা জানি আমরা হচ্ছে আর্থিক অধিবিবরণী যখন করি তখন আমাদের ইনফরমেশনের সোর্স থাকে কয়টা? দুইটা। একটা হচ্ছে রেওয়া মিল, রেওয়া মিলে কিছু তথ্য দেওয়া থাকে, এরপর সমন্বয়ে কিছু কি থাকে? সমন্বয়ে কিছু তথ্য দেওয়া থাকে। তাহলে ভাই বলুন তো, রেওয়া মিলে কিছু তথ্য দেওয়া থাকবে, সমন্বয়ে কিছু তথ্য দেওয়া থাকবে। কেমন? আচ্ছা স্যার দেখেন, তাহলে আমার রেওয়া মিলে স্যার কি বলছে? আমার অগ্রিম বেতন ছিল কত হাজার টাকা? অগ্রিম বেতন ছিল কত? 15,000 টাকা। কেমন? সমন্বয় এসে বলতেছে অগ্রিম বেতন কত হাজার টাকা? 5,000 টাকা। আশা করি বুঝে গেছেন সবাই।
অর্থাৎ বছরের শুরুতে আমার কি হবে স্যার বলুন তো, বছরের শুরুতে হচ্ছে আমার এখানে কত টাকা ছিল, 15,000 টাকা আমার অগ্রিম সম্পদ আকারে ছিল। বছরের শেষে গিয়ে সেটা কি হয়ে গেছে স্যার বলুন তো, অগ্রিম বেতনটা 5,000 টাকা হয়ে গেছে। তাহলে উত্তর কি হবে, একটু দ্রুত বলুন তো উত্তর কি হবে, কত টাকা লিখতে হবে এখানে, কত হাজার টাকা? মুরব্বীরা অনেকে ভুল করতেছে, 9 নাম্বারটা উত্তর দিচ্ছে নাকি, 9 নাম্বারটা পারবেন না? তীর্থ বলছে 9 এর ক। আচ্ছা, এরপরে সাইম খান বলছে সি। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিদের বলুন তো কি হবে এখানে, উত্তর কি হবে? ফাতেমা বলছে খ। ওকে, দেখেন এখানে আমরা অলরেডি বলছি স্যার, অর্থাৎ বছরের শুরুতে আমার কত হাজার টাকা ছিল, 15,000 টাকা ছিল। এখন অগ্রিম বেতন 5,000 টাকা, তার মানে হচ্ছে স্যার আমার 15,000 টাকাটা 5,000 টাকা কনভার্ট হয়েছে। তাইলে বলুন তো স্যার, বাকি 10,000 টাকা অগ্রিম বেতনটা এটা সম্পদ আকারে ছিল। খেয়াল করেন স্যার, বছরের শুরুতে কি আকারে ছিল, সম্পদ আকারে ছিল। কেমন? এখন এই সম্পদটা এই 1 বছর যাওয়ার কারণে, পুরো বছর আমি থাকার কারণে এই যে এটা কি হচ্ছে, 15 থেকে 5-এ কনভার্ট, তার মানে এই 10,000 টাকাটা সম্পদ থেকে ব্যয়ে কনভার্ট হয়েছে। কি এই 10,000 টাকা হচ্ছে কি আমার সম্পদ ছিল 10,000 টাকা, এটা আমি ইউজ করে ফেলছি, এটা এখন কি হিসেবে কনভার্ট হয়েছে, এটা এখন ব্যয়ে কনভার্ট হয়েছে। বুঝা গেছে সবাই? বলুন তো বুঝছেন কিনা? তাহলে কি হবে, 9 নাম্বার কি হবে স্যার, 9 নাম্বার এখানে কি হবে উত্তর, আমার কি হয়েছে এখানে বলুন তো, ব্যয় হিসেবে 10,000 টাকা হবে স্যার, খ নাম্বারটা হবে, এটা খ নাম্বারটা হবে, 10,000 টাকা হবে উত্তর, 10,000 টাকা হবে উত্তর। হ্যাঁ স্যার, সমন্বয় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সম্পদ, কিন্তু আমরা একটু মাথায় রাখতে হবে যে কি এখানের মধ্যে হচ্ছে, ঠান্ডা মাথায় খেয়াল করেন যে অগ্রিম বেতন বছর শুরুতে 15 ছিল, বাট বছর শেষে সেটা 5,000 টাকা কমার, তাহলে বাকি 10,000 টাকা কোথায়, সেটা খরচে রূপান্তর হয়েছে। তাহলে আয় বিনিময়তে বেতন খরচ হিসেবে আমরা 10,000 টাকা দেখাবো। কেমন? আচ্ছা, এরপরে স্যার খেয়াল করেন, এরপর কি আসছে এখানের মধ্যে, এই যে ব্যবসা সংগঠনের নিট লাভ নির্দেশ করে। নিট লাভ কি নির্দেশ করে স্যার দেখেন তো, সম্পদ, বহির্দায়, অভ্যন্তরীণ দায়, উৎপাদন। এই যে উৎপাদন কি হবে স্যার বলুন তো, 10 নাম্বারটা পারার কথা, এটা কি হবে একটু দ্রুত বলুন তো। টেন্সি বলতেছে, 10 খ বলতেছে, উত্তর কি হবে স্যার বলুন তো, এই যে অভ্যন্তরীণ দায়। কেমন? ওকে, এরপর স্যার এটা একটু খেয়াল করুন স্যার, একটু ভালো করে দেখেন, রেওয়া মিলে, এগুলো সবগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। কি বলছে দেখেন, রেওয়া মিলে ভ্যাট সহ ক্রয় 2,87,000 টাকা, এবং ভ্যাট সহ ক্রয় বলছে স্যার 2,87,000 টাকা, ক্রয় ফেরত 7,000 টাকা দেওয়া আছে। কেমন? ভ্যাট, ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা? দেখেন এটা একটু বের করুন তো সবাই, দ্রুত দেখি তো, এটা বের করুন তো একটু দেখি। এটা যে ইসমাইল হোসেন, এটা হচ্ছে ভাই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 আর্থিক বিবরণী। কেমন? আচ্ছা, 11 নম্বরটা একটু দ্রুত বের করুন তো সবাই, 11 নম্বরটা। দশ, এখন 10-এ পড়ে আছে এরা।
আমি 11তে চলে গেছি, আপনারা 10-এ পড়ে আছেন এখনো। দেখেন আমরা যখন ভ্যাট সহ ক্রয়, আমাদের কি বলছে বলে ভ্যাট সহ ক্রয়, ভ্যাট সহ ক্রয় যখন বলে মাথা রাখবেন এটা হচ্ছে কত পার্সেন্ট? 15%। কত পার্সেন্ট? 15%। কেমন? এটা সূত্রটা একটু মাথায় রাখতে হবে কি, 15 ডিভাইডেড 115। কেমন? আমরা এখন ক্রয় ভ্যাট বের করবো, ক্রয় দিয়ে গুণ করবো। স্যার দেখেন ক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাট। স্যার দেখেন 15কে 115 দিয়ে ভাগ করব, ভাগ করে ক্রয় দিয়ে গুণ করলে ক্রয় ভ্যাট পাওয়া যায়, বিক্রয় দিয়ে গুণ করলে বিক্রয় ভ্যাট পাওয়া যায়। কেমন? আচ্ছা, কেউ কখনো ভুল করে, অনেকে আমরা কি করি, এই যে 2,87,000 সাথে 15% ভ্যাট করি। স্যার দেখেন এখানে কোথাও ভ্যাটের পার্সেন্টেজ করা উল্লেখ নাই, কিন্তু আমাদের ভ্যাট আইন অনুযায়ী আমাদের ভ্যাট হবে সবসময় 15% করে। কেমন? কত পার্সেন্ট করে? 15% করে ভ্যাট হবে, মনে থাকবে। সো 2,87,000 সাথে আমরা কত পার্সেন্ট গুণ করবো বলেন তো? 15% গুণ করব। গুণ করলে কিন্তু হবে না। কেমন? এটা মাথায় রাখেন, এই যে হবে। কেমন? এটা কিভাবে করতে হবে? আমরা সব সময় এই যে আমরা কি করতে, 15কে 115 দিয়ে ভাগ করব, করে ক্রয় দিয়ে গুণ করব। কিন্তু আজকের এই মেয়েটা একটু ঝামেলা আছে। কিরকম ঝামেলা একটু খেয়াল করেন স্যার। আপনি 2,87,000 টাকা, এটা টোটাল আপনার ক্রয় না স্যার। আপনি 2,87,000 টাকার প্রোডাক্ট ক্রয় করে 7,000 টাকার পণ্য ফেরত দিচ্ছেন, তাহলে যে পণ্যটা ফেরত দিচ্ছেন ওই পণ্যের উপর ভ্যাট কেন আপনি দিবেন? অবশ্যই দিবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আগে নিট ক্রয়। তাহলে ভ্যাট সবসময় বের করতে হবে কিসের উপর বলুন তো? ভ্যাট সবসময় বের করতে হয় নিট ক্রয়ের উপর। তাহলে নিট কত হাজার টাকা বলুন তো? এই যে 2,87,000 বিয়োগ 7,000 টাকা। ওকে, তাহলে 2,87,000 থেকে 7,000 গেলে কত হবে? 2,80,000। তাহলে আমার নিট ক্রয় কত? 2,80,000 টাকা। তো তাহলে কেমন করবো স্যার বলুন তো? 15 ডিভাইডেড 115 ইন্টু 2 লক্ষ কত হাজার টাকা, সরি 2 লক্ষ না, এটা হ্যাঁ 2,87,000, 2,87,000 টাকা। সো কত টাকা বেরো একটু দেখেন দ্রুত। 15 ডিভাইডেড 115 ইন্টু 2,80,000, 2,87,000, এটা 2,80,000 হবে। সরি, এই যে আমরা 2,80,000 পাইছি, 2,80,000, 2,80,000, 2,921 টাকা এখানে আসছে। ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা? এটা মানে এই যে এটা ভুল হয়েছে তো, না আচ্ছা না আমার ভুল হয়েছে, সরি। 15 ডিভাইডেড 115 ইন্টু 2,80,000 টাকা, 36,500 কত টাকা? 21 টাকা, 21 টাকা। তাহলে এই যে এটা 22 টাকা কেজি। এটা তোর হবে কোনটা? এটা। সবাই বুঝছেন? বলেন তো বুঝছেন কিনা এটা কিভাবে করতে হবে? পারা যাবে? বলেন তো সবাই পারবেন কিনা, দ্রুত বলেন। সবাই এটা বুঝতে পারছেন না কিভাবে করতে পারছে? দেখুন তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, ভ্যাট সবসময় নিট ক্রয়ের উপর ধরা হয়। ভ্যাট সময় কিসের উপর বলেন তো? নিট ক্রয়ের উপর ধরা হয়। তো নিট ক্রয় কিভাবে বের করবো? ক্রয়ের সাথে যতগুলো সমন্বয় আছে, ফেরত থাকলে বিয়োগ করতে হবে, অলিখিত ক্রয় বা হচ্ছে বাকিতে করে থাকলে যোগ করতে হবে, এরপরে যে টাকাটা হবে তার উপর। খবরদার পার্সেন্টেজ করা যাবে না, এই যে এই কাজটা করা ভুলেও যাবে না। কিভাবে বের করতে হবে? এই যে 15 ডিভাইডেড 115 ইন্টু ক্রয়ের টাকাটা, এই যে 2,80,000 টাকাটা। পারা যাবে? বলেন তো পারবেন কিনা ইনশাল্লাহ। না, আগুনে বিনষ্ট পণ্য থাকলে স্যার সেটা বাদ দেওয়া দরকার না। আগুনে বিনষ্ট পণ্য এটা আমার প্রতিষ্ঠানে আসার পরে হয়েছে, এটা এটা দরকার নাই। আগুনে বিনষ্ট পণ্য থাকলে সেটা বাদ দেওয়া, বিয়োগ করার দরকার নাই স্যার। সেটা বিয়োগ করার কোনো দরকার নাই, কারণ ওটা তো আমার প্রোডাক্ট ছিল, ওটা তো ক্ষতি হিসাবে যাবে। পণ্য ফেরত তো আমি আরেকজনকে দিয়ে দিচ্ছি, আমি এটা ক্রয়ের একটা অংশ না। পণ্য ফেরত ক্রয়ের অংশ না স্যার, ওটা আমি আরেকজনকে দিয়ে দিছি। আগুনে বিনষ্ট পণ্য তো এটা হচ্ছে, এটা এর জন্য কেউ দায়ী না, এটা আগুন লেগে গেছে। প্রোডাক্টটা আমার কোম্পানিতে আগে ছিল, আমি ক্রয় করছি, এরপরে আগুনে বিনষ্ট পণ্য হয়েছে। বুঝে গেছে? ওকে, তাহলে গেল। এরপরে স্যার খেয়াল করেন, এরপর এটা এটা আসছে ওই যে একটু এরপর এই যে এটা, এটা বলুন তো স্যার, এটা 12 নম্বরটা কি হবে? একটু দ্রুত বলুন তো 12 নম্বরটা, 12 নম্বরটা কি হবে? একটু দ্রুত বলেন। কি বলছে দেখেন, এই যে ধারে ক্রয় 2 লক্ষ টাকা, কারবারিবারটা 10%, 15% ভ্যাট, প্রদয় ভ্যাটের কত হবে? সবাই একটু দ্রুত বলুন এটা কিভাবে করব, কিভাবে করবো এটা দ্রুত বলুন তো, স্টেপ গুলো কি হবে? হুম,
কি বলতেছে এটা? স্যার আমি কি প্রশ্ন করতে আপনি বিরক্ত হন? না না ভাইয়া, কেন বিরক্ত হবো? কেন বিরক্ত হবো? বোকা ছেলে, প্রশ্ন করলে তো স্যার ক্লিয়ার হবে, কেন বিরক্ত হবো? এটা তো ভালোই লাগতেছে, কেন বিরক্ত হবো বোকা? আচ্ছা, তাহলে স্যার বলুন তো এটা কি হবে, একটু দ্রুত বলুন তো এটা উত্তর কি হবে 12 নাম্বারটা। দেখছেন ম্যাথ গুলো কতটা ইম্পর্টেন্ট, আপনি এগুলো পারবেন না স্যার। স্যার মনে রাখবেন এটা হচ্ছে প্রথমে কারবারি বাট্টা, তাহলে আমাকে কি করতে হবে 2 লক্ষ টাকা আগে 10% করেন। 2 লক্ষ টাকা ইজ ফার্স্ট স্টেপ 1। স্টেপ 1 এ কি করবো স্যার বলুন তো? আমরা জানি বাট্টা দুই ধরনের, কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টা ক্রয়ের অংশ না, তাহলে আমাকে কারবারি বাট্টাকে মাইনাস করতে হবে। তাহলে 2 লক্ষ টাকার উপর স্টেপ 1 এ কি করবো, 2 লক্ষ টাকা ইন্টু 10%, সেটা কত টাকা বের হবে? 20,000 টাকা। তাহলে আমার প্রোডাক্টটা পারচেজ করছি কত হাজার টাকা বলুন তো ভাইয়া? প্রোডাক্টটা পারচেজ করছি আমি হচ্ছে টোটাল আমার 2 লক্ষ থেকে এই যে স্টেপ 2, স্টেপ 2 খেয়াল করেন স্যার, একদম সহজ। এই 2 লক্ষ টাকা থেকে আমি কারবারি বাট্টা এই যে কত 20,000 টাকা, এটা মাইনাস করতে হবে। তাহলে আমার নিট ক্রয় কত টাকা স্যার বলুন তো? 1,80,000 টাকা। সো আমি বাট্টা ধরবো এটার উপর, খবরদার বাট্টা 2 লক্ষ টাকার উপর ধরা হবে না, বাট্টা 2 লক্ষ টাকার উপর ধরা হবে না। কেমন? তাহলে কিভাবে করতে হবে স্যার বলুন তো? এই যে নিট ক্রয় কত? 1,80,000। সো 1,80,000, 1 লক্ষ এই যে 15 ডিভাইডেড 115 ইন্টু 1,80,000 টাকা, কত টাকা বের হয় দেখেন তো? কত টাকা বের হয় এখান থেকে একটু দেখেন তো কত টাকা বের হয়? 15 ডিভাইড বাই 115 ইন্টু 1,80,000 টাকা, বাস 23,478 টাকা আসছে এখানে। 23,478 টাকা, এই যে ক নাম্বারটা উত্তর। বুঝে গেছে? পারবেন নাকি একটু দ্রুত বলুন তো ভাই, পারা যাবে কিনা? না, তুমি প্রশ্ন করলে বিরক্ত হবো। তুমি প্রশ্ন কেন করবা? তুমি তো মেয়েদের মতো করতেছো, লেডিস গিরি করতেছো। হ্যাঁ, তোমার কান্না চলে আসছে এত দ্রুত, কান্না করিও না ভাইয়া। দেখ তুমি প্রশ্ন করলেও বিরক্ত হবো না, বাট তুমি লেডিস গিরি করতেছো, লেডিস গিরি করা যাবে না এখানে। আচ্ছা স্যার, এটা কি বুঝতে পারছেন নাকি দ্রুত বলুন তো, বোঝা গেছে কিনা? বোঝা গেছে? ওকে, 12 নম্বর কি হবে উত্তর? ক। দেখছেন ম্যাথ গুলো কি পরিমাণ কঠিন, আপনারা যে ক্লাস করেন না মনোযোগ দিয়ে, এটা ভুল হয়েছে, এটা হয়নি। হ্যাঁ, এটা হয়নি, এটা হচ্ছে আমাদের 23,478 টাকা, এটা হয়নি, ভুল হয়েছে এটা। স্যার এটা কি হবে বলুন তো একটু দ্রুত? 13 নম্বরটা, 13 নম্বরটা কি হবে? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ আন্ত পরিবহন, এটা কি হবে? মাইনাস, এটা মাইনাস সমাপনী মজুত পণ্য, এটা কি হবে দ্রুত বলেন? এখানে মাইনাস হবে, যে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় যোগ আন্ত পরিবহন মাইনাস সমাপনী মজুত, এটা উত্তর কি হবে? 13 নম্বরটা সবাই পারার কথা, সবাই পারবেন, এটা দ্রুত বলুন তো এটা উত্তর কি হবে? 13 নম্বরটা উত্তর কি হবে স্যার একটু দ্রুত বলুন তো? 13 নম্বর উত্তর কি হবে? তেরো নম্বর বলছে খ, তার উত্তর কি হবে স্যার বলুন তো? 13 নম্বর উত্তর কি হবে? 13 নম্বর উত্তর হবে কি? ক, বিকৃত পণ্যের ব্যয়। আমরা সবাই জানি নিট ক্রয়ের সাথে যে প্রারম্ভিক মূল্যের সাথে নিট ক্রয় যোগ করব, এবার আন্ত পরিবহন যোগ করবো বা অন্যান্য খরচ প্রত্যক্ষ খরচগুলো যোগ করে সমাপনী উৎপন্ন মাইনাস করলে বিকৃত পণ্যের ব্যয় পাওয়া যায়। কেমন? ওকে, এরপরে স্যার দেখেন তো এরপরে কোয়েশ্চেনটা কি? আচ্ছা, শাহানা আফরাজ উত্তর দিয়েছে, শ্রেয়াদি উত্তর দিয়েছে, নুসাদ ফারি উত্তর দিয়েছে, ভেরি গুড। ভ্যাট সহ না বলে, ভ্যাট সহ না বলে শুধু ভ্যাট বললে স্যার তখন কি হবে? ব্যাখ্যা প্লিজ। কি বলছে এখানে দেখি তো? হ্যাঁ, ভ্যাট সহ না বলে শুধু ভ্যাট বললে, আচ্ছা ভ্যাট সহ, আচ্ছা এইখানে সরি সরি সরি, ভালো একটা প্রশ্ন করছেন, সরি সরি, ভালো একটা প্রশ্ন করছেন আপনি এখানে। এখানে আমার ভুল হয়েছে, তো আমার ভুল হয়েছে এখানে। আচ্ছা ছিল না, গুড, ভেরি গুড রায়হান এবং হচ্ছে জাকিব, ভেরি গুড স্যার, আমার সরি, আমার ভুল হয়েছে এখানে। এখানে ধারে ক্রয় বলছে স্যার, ভ্যাট সহ বলে নাই, সরি সরি, এটা নর্মাল হবে, জাস্ট নর্মাল। কি করব? 2 লক্ষ টাকা থেকে আগে আমরা 10% মাইনাস করব, 10% মাইনাস করব, কেমন? 10% মাইনাস করবো, তাহলে 2 লক্ষ টাকার উপর 10% করলে কত হবে? এই যে 1 লক্ষ, এই যে 20,000 টাকা। সো 2 লক্ষ থেকে এই যে 20,000 টাকা মাইনাস করলে 1,80,000। এই 1,80,000 বলে স্যার দেখেন নর্মাল, স্যার ভ্যাট সহ ক্রয় বলে না, নর্মাল ক্রয় বলছে, তাহলে এখানে জাস্ট 15% হবে। সরি আমার ভুল হয়েছে, আমি এখানে মনে করছি ভ্যাট সহ ক্রয়। সবাই এখন বুঝতে পারছেন? তাহলে এটা হবে, এই যে এটা হবে 27 নাম্বারটা হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এটা কে বলছে দেখি তো, এটা কে বলছে? এটা হচ্ছে কি রায়হান বলছে, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড ভেরি গুড,
মাশাআল্লাহ, ভ্যাট সহ বলে না, সবাই বুঝতে পারছেন স্যার? ভ্যাট সহ বললে 15 দিয়ে 15কে 115 দিয়ে ভাগ আর ওই মূল্য দিয়ে গুণ, কিন্তু এখন এখানে বলছে নরমাল ক্রয়, ভ্যাট ছাড়া বললে আমরা ডিরেক্ট এই যে ভ্যাট ছাড়া বললে নরমাল পার্সেন্টেজ করব, মনে থাকবে? ওকে, এরপরে স্যার দেখেন তো এটা কি হবে, এটা পাচ্ছেন সবাই। এই যে এবার এটা বলুন তো স্যার, এই যে জিনিসগুলা 14 নাম্বারটা, এগুলো অনেকে পারে না, এগুলো করাবো, করা আসলে লাভও হবে না, আসলে আপনাদেরকে এটা করাই, আপনারা করবেন না জানি, এটা করাবো, মানুষ মাত্রই ভুল, কোনো সমস্যা নাই স্যার, কয় সব ব্যাট বলে নাই, এটা করা যাবে না। আচ্ছা, ভেরি গুড মাশাআল্লাহ। মোহাম্মদ রায়হান, মানুষ মাত্রই ভুল, হ্যাঁ অবশ্যই মানুষ মাত্রই তো ভুল। আচ্ছা স্যার দেখেন, এটা হচ্ছে মোটামুটি টাফ একটা জিনিস, বাট আমি শর্ট টাইমে করার ট্রাই করতেছি। দেখেন, আর এটা সহজ মোটামুটি, কি বলছে স্যার? দেখেন, আমার ক্লাস শেষ করতে হবে, আর আপনাদেরও ক্লাস করার অত মনোযোগ নাই, যা দেখতেছি। বিক্রিত পণ্য 40,000 টাকা, মুনাফার হার ব্যয়ের উপর 25% হলে বিক্রয় মূল্য কত টাকা? আচ্ছা, এখানে প্রশ্ন বলেছে, এটা কোন ব্যয়? প্রশ্নটা বলেছে, এটা হয়নি, এখানে এখানে বিক্রয়ের উপর বলা নাই, এটা হয় না, প্রশ্নটা বলেছে। আইবি মধ্যে যে কোনটা দেখানো হয়, এটা পারবেন? এটা মোট লাভ বিক্রয় মূল্যের 5% মোট লাভ কথা, এটা করাই, এটা একটু ট্রিকি আছে, এটা করাই, একটু করাই। আচ্ছা, স্যার আপনার বাস অ্যাডভান্স বেস থেকে, আচ্ছা মাশাআল্লাহ, ধন্যবাদ ভাইয়া। ওমর আহমেদ, বিক্রয়, আচ্ছা স্যার মানুষ মাত্রই তো ভুল, প্রবলেম নাই, পারি এটা, বলছি আমি রায়হান, কোথায় থেকে আচ্ছা, ও তাহলে তোমাকে ধন্যবাদ ভাইয়া। ইয়েস ভাই, আপনার জন্য ক্লিয়ার হয়েছে। আচ্ছা রায়হান, এটা রাগ করে ফেলতেছে, রাসেল আবার রাগ করে ফেলতেছে, না রাসেল রাগ করা যাবে না, রাসেল রাগ করা যাবে না ভাইয়া, রাগ করা যাবে, রাগ অভিমান করা যাবে না। এটা একটু দেখো, মোট লাভ বিক্রয় মূল্যের 7.5%, দেখেন খেয়াল করেন ভালো করে, মোট লাভ 15,000 টাকা হলে বিক্রয় মূল্য কত? ট্রিকি একটা ম্যাথ, একটু খেয়াল করতেছে, এটা পারবেন কিনা দেখেন তো, কি বলছে দেখেন, মোট লাভ 7.5% কোন মূল্যের? বিক্রয় মূল্যের। মোট লাভ 15,000 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? স্যার এটা একদম সহজ, একদম সহজ, এরকম সহজ। দেখেন কি বলছে স্যার, আমার বিক্রয় মূল্য যত টাকা তার 7.5% 15,000 টাকা। তাহলে স্যার দেখেন, আমাদের একটু জাস্ট শর্টকাট মাথায় রাখতে হবে কি জানেন, এই যে 15,000 টাকা, এখানের মধ্যে স্যার দেখেন কি বলছে, এই 7.5% করেই তো আমি কি পাইছি? মোট লাভ পাইছি, তাই না? তার মানে এখানে কয় ভাগের টাকা স্যার বলুন তো? এখানে হচ্ছে 7.5% করেই তো 15, তাহলে আমরা এটাকে 7.5 কে, এই যে একটু বুঝার চেষ্টা করেন স্যার, 15,000 টাকা এটা কয় ভাগের টাকা? 7.5% বা 7.5 ভাগের টাকা। তাহলে 15,000-কে 7.5 দিয়ে ভাগ করেন না, ভাগ করলে 1 ভাগের টাকা বের হবে। আমাকে বের করতে বলছে কি? বিক্রয় মূল্য, ওটাকে 100 দিয়ে গুণ করেন, আমার টাকা বেরিয়ে যাবে। এখানে 100 দিয়ে গুণ করেন। মনে রাখবেন, এরকম ক্রয় বা বিক্রয় আননোন থাকলে আমাদের শর্টকাট হচ্ছে কি, আমরা এখানে যে টাকাটা দেওয়া আছে ওটাকে পার্সেন্টেজ দিয়ে ভাগ করব, ভাগ করলে আমার 1 ভাগের টাকা বের হবে, 100 দিয়ে গুণ করবেন, আমার টোটাল টাকা বের হবে। বুঝা গেছে? পারা যাবে নাকি? একটু দ্রুত বলুন, পারা যাবে কিনা? পারবেন? আচ্ছা শর্টকাটে জাস্ট একটু মাথায় রাখলে হবে ভাই, শর্টকাটে জাস্ট একটু মাথায় রাখলে হয়ে যাবে, মনে থাকবে স্যার। এই যে
তাহলে মাথায় রাখতে হবে কি এখানে যে এই যে মোট লাভ এটা হচ্ছে 7.5 ভাগের টাকা, এটাকে আমি 7.5 দিয়ে ভাগ করলে 1 ভাগের টাকা বের হবে, 100 দিয়ে গুণ করলে আমার বিক্রয় বা ক্রয় বেরিয়ে যাবে। বুঝে গেছে? পারা যাবে ইনশাল্লাহ? ওকে স্যার, আমাদের এরপর হচ্ছে আপনাদের ক্লাস আছে, এরপর হচ্ছে আপনাদের কি আছে, আপনাদের হচ্ছে বাংলা ক্লাস আছে। আমি হচ্ছে আজকে আর ক্লাস বাড়াবো না ইনশাল্লাহ। নেক্সট ক্লাস হচ্ছে নিউ কোনো টপিক নিয়ে ক্লাস হবে, কেমন? সে পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ যারা যারা ক্লাসে ছিলেন, ক্লাস মনোযোগ দিয়ে করেছেন। আজকে আর ক্লাস বাড়াবো না, সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আর প্রত্যেকে বুধবারে আমাদের আরেকটা ক্লাস আছে, প্রত্যেকে ট্রাই করবেন যে আপনাদেরকে যেন বলতে না হয়, সোমবার এবং বুধবার 7টা থেকে আমাদের ক্লাস থাকবে, এমসিকিউ ক্লাস অ্যাকাউন্টিং এর উপরে, একদম পরীক্ষার আগ পর্যন্ত, মেবি 14 তারিখ পর্যন্ত, কেমন? সো হচ্ছে ক্লাসে একদম রেগুলার ক্লাস করবেন, যে অনেক কিছু শিখবেন স্যার, এই যে আজকে যা কিছু শিখাইলাম যে মোটামুটি কিছু না কোনো কাজে আসবে। আপনাদের তো অ্যাটেন্টিভ ছিল না, অ্যাটেন্টিভনেস থাকলে আরো ভালো করে অনেকগুলা ফাস্ট পড়ানো যেত। ক্লাসে আসলে হতাশ হয়ে যায় আপনাদের অবস্থা থেকে, অ্যাটেন্টিভ না, ক্লাসে হচ্ছে এত ফ্রি ক্লাস পাওয়ার পর আপনারা ক্লাস করতে চান, সো এটা খুবই দুঃখজনক, ঠিক আছে? সো যাই হোক, যারা ক্লাসে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।